সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের প্রবাল প্রতিম পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া নবম-দশম শ্রেণীর শুভা গল্পটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ ছোট গল্প শুভা নিয়ে। এমন একটা গল্প যা আমাদের দেখাবে যে কথা না বলেও কত কিছু বলা যায়, মানে নীরবতাও যে কতটা শক্তিশালী হতে পারে। চলুন এই অসাধারণ গল্পের গভীরে প্রবেশ করা যাক। গল্পের শুরুটাই কিন্তু একটা বিরাট ধাক্কার মতো। ভাবুন একবার, প্রথম লাইনটা হলো, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। সুভাষিনী মানে যে কি সুন্দর করে কথা বলে, আর ভাগ্যের কি খেলা, সেই কিনা কথা বলতে পারে না। এই একটা লাইন, শুধু এই একটা লাইনে পুরো গল্পের মূল দ্বন্দ্বটা যেন দানা বেঁধে ওঠে। আসলে ব্যাপারটা কি হয়েছিল জানেন? ওর যে দুটো বড় বোন ছিল, তাদের নাম ছিল সুকেশিনী আর সুহাসিনী। তো নামের একটা মিল রাখার জন্য বাবা মা শখ করে ছোট মেয়ের নাম রাখলেন সুভাষিনী। কিন্তু কে জানতো বলুন, এই মিষ্টি নামের আড়ালেই লুকিয়ে থাকবে ওর জীবনের সবচেয়ে বড় কষ্টটা, সবচেয়ে বড় বিড়ম্বনাটা। ওর পরিবারের ভেতরের অবস্থাটা কিন্তু বেশ জটিল ছিল। একদিকে ওর বাবা বাণীকণ্ঠ, উনি অন্য মেয়েদের চেয়ে শুভাকেই যেন একটু বেশি ভালোবাসতেন, কিন্তু ঠিক তার উল্টোটা ছিলেন ওর মা। মা ভাবতেন শুভা তার গর্ভের কলঙ্ক, একটা লজ্জা। দুই দিদির বিয়ে হয়ে যাওয়ার পর শুভা যেন বাড়িতে একটা নীরব হৃদয়ভার, বা বলা যায় একটা নীরব বোঝা হয়ে গেল। খুব ছোটবেলা থেকেই না শুভা কেমন করে যেন বুঝে গিয়েছিল যে এই বাড়িতে ও একটা অভিশাপের মতো, আর এই কষ্টটা ওকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াত। তাই ও সবসময় চেষ্টা করত সবার চোখের আড়ালে থাকতে। ওর মনে হতো লোকে যদি ওকে ভুলেই যায় তাহলেই হয়তো ও একটু শান্তি পাবে। মানুষের জগৎ থেকে তো ও একরকম আলাদাই হয়ে গিয়েছিল। তাই শুভা নিজের জন্য একটা অন্য জগৎ খুঁজে নিয়েছিল, কথা বলার জন্য, মন খুলে মেশার জন্য। আর সেই জগৎটা ছিল প্রকৃতি। চলুন দেখি সেই জগতের গল্পটা। রবীন্দ্রনাথ এখানে কি দারুণ একটা তুলনা টেনেছেন, খেয়াল করেছেন কি? একদিক হলো মুখের ভাষা, যেটা অনেকটা ট্রান্সলেশনের মতো। আমরা যা ভাবি তা গুছিয়ে বলি, মাঝে মাঝে ভুলও হয়ে যায়। কিন্তু চোখের ভাষা, ওটার কোনো ট্রান্সলেশন লাগে না। মন যা ভাবে চোখে ঠিক তাই ফুটে ওঠে। আর শুভার চোখ দুটো ছিল ঠিক সেরকমই, দুটো বড় কালো চোখ, যেন ওর পুরো ভেতরের জগৎটা দেখা যেত ওই চোখের মধ্যে দিয়ে। আর ঠিক এই জন্যেই শুভার এই চুপ করে থাকার মধ্যেও একটা অদ্ভুত গভীরতা ছিল, ঠিক যেন বিশাল শান্ত প্রকৃতির মতো। চারপাশের শব্দ, ধরুন নদীর আওয়াজ, পাখির ডাক, এই সব কিছু মিলেমিশে ওর না বলা কথাগুলোকেই যেন প্রকাশ করত। প্রকৃতি হয়ে উঠেছিল ওর ভাষা, ওর সব অনুভূতির প্রতিধ্বনি। তবে শুধু প্রকৃতিই নয়, শুভার আরও কয়েকজন বন্ধু ছিল, খুব কাছের বন্ধু। আর মজার ব্যাপার হলো, তাদেরও কিন্তু মুখে কোনো ভাষা ছিল না। ওর বেস্ট ফ্রেন্ড কারা ছিল জানেন? গোয়ালের দুটো গরু, সর্বশী আর পাঙ্গুলি, সাথে একটা ছাগল, একটা বিড়ালের ছানা। আর কি আশ্চর্য ব্যাপার, এই জীবজন্তুরাই ওর পায়ের আওয়াজ শুনলে বুঝতে পারত, ওর আদরটা বুঝত, ওর নীরব কষ্টটা বুঝত, যেটা কিনা কোনো মানুষ বুঝতে পারেনি। একবার ভাবুন তো দৃশ্যটা, যখনই মানুষ ওকে কষ্ট দিত ও ছুটে যেত ওর এই বোবা বন্ধুদের কাছে। আর ওরা কি করে কে জানে, ঠিক বুঝে যেত ওর মন খারাপ, কাছে এসে গা ঘেঁষে দাঁড়াতো, ওকে নির্বাক ব্যাকুলতায় সান্ত্বনা দিত। ওদের এই বোঝাপড়াটা ছিল একদম খাঁটি, কোনো শর্ত ছিল না। আচ্ছা, জীবজন্তুদের কথা তো হলো, কিন্তু শুভার জীবনে কি কোনো মানুষ বন্ধু ছিল? হ্যাঁ, একজন ছিল, কিন্তু সেই সম্পর্কটা বেশ অন্যরকম আর অসম্পূর্ণ। চলুন এবার সেই গল্পটা শোনা যাক। ছেলেটার নাম প্রতাপ, গ্রামের গোসাইদের ছোট ছেলে। কাজকর্মে তেমন মন নেই, সবাই বলতো অকর্মণ্য। ওর একটাই নেশা ছিল, ছিপ ফেলে মাছ ধরা। আর মাছ ধরতে গেলে তো চুপচাপ একজন সঙ্গী দরকার, তাই না? সম্ভবত সেই কারণেই প্রতাপ শুভার সঙ্গটা পছন্দ করত, ওকে আদর করে সু বলেও ডাকত। প্রতাপের সাথে মিশতে মিশতে শুভার মনেও কিন্তু রঙিন সব কল্পনা আসত।
ও ভাবত, ইস, আমি যদি একটা জলপরী হতাম, জল থেকে উঠে প্রতাপকে একটা সাপের মাথার মণি এনে দিতাম। মানে ও চাইতো প্রতাপ ওকে অন্য চোখে দেখুক, বুঝুক যে ও সাধারণ নয়। এটা ছিল আসলে ওর ভেতরকার একটা আরতি, সবার কাছে নিজেকে বিশেষ প্রমাণ করার। কিন্তু কল্পনার জগৎ আর বাস্তব তো এক নয়, আর সেই কঠিন বাস্তবটা খুব তাড়াতাড়ি সামনে চলে এলো। সমাজের চাপ সেটা ধীরে ধীরে শুভা আর ওর পরিবারের ওপর বাড়তে শুরু করল। পরিস্থিতিটা ক্রমশ খারাপ হচ্ছিল। শুভার বয়স বাড়ছে, এদিকে গ্রামে কানাঘুষো, নিন্দা সবকিছু বাড়ছে। বাবা মা তো ভয়ে কাঁটা হয়ে থাকতেন। শেষমেশ তারা একটা খুব কঠিন সিদ্ধান্ত নিলেন। ঠিক করলেন শুভাকে নিয়ে কলকাতায় চলে যাবেন। সেখানে ওর এই কথা না বলার ব্যাপারটা লুকিয়ে কোনোভাবে বিয়ে দিয়ে দেবেন। আর ঠিক এই সময়ই একদিন প্রতাপ মাছ ধরতে ধরতে খুব সাধারণভাবে হেসে ওকে জিজ্ঞেস করে, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে? তুই বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস নে। এই সাধারণ কয়েকটা কথা শুভার বুকে একেবারে তীরের মতো গিয়ে বিঁধল। রবীন্দ্রনাথ এই কষ্টটাকে বোঝাতে কি অসম্ভব সুন্দর একটা লাইন লিখেছেন। উনি বলছেন, শিকারীর তীরে বিদ্ধ হরিণ যেমন অসহায়ভাবে শিকারীর দিকে তাকায়, শুভাও ঠিক সেভাবেই প্রতাপের দিকে তাকিয়েছিল। ওর চোখ দুটো যেন প্রশ্ন করছিল, আমি তোমার কি ক্ষতি করেছি? যে মানুষটাকে ও এত গুরুত্ব দিয়েছিল, তার কাছ থেকে এই উদাসীনতাটা ও কিছুতেই মেনে নিতে পারল না। গল্পের শেষটা আমাদের মন খারাপ করে দেয়, এটা ঠিক, কিন্তু শুভা চরিত্রটা বাংলা সাহিত্যে চিরদিনের জন্য রয়ে গেছে। চলুন শেষ করার আগে একবার ভেবে দেখি, কেন এই গল্পটা আজও আমাদের এত নাড়া দেয়। আসলে কি বলুন তো, এই গল্পটা হলো কথা বলতে না পারা একটা মেয়ের প্রতি লেখকের গভীর ভালোবাসা আর মমতার প্রকাশ। এই গল্পটা আমাদের শেখায়, যাদেরকে আমরা অসম্পূর্ণ ভাবি, তাদেরও একটা কত বড় ভেতরে জগৎ থাকে। একলা মানুষের জন্য প্রকৃতি যে কত বড় আশ্রয় হতে পারে, সেটাও আমরা দেখি। আর সবচেয়ে বড় কথা, গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, যারা শব্দ দিয়ে কথা বলে না, তাদের কথা মন দিয়ে শুনতে হয়, তাদের প্রতি আরও একটু সংবেদনশীল হতে হয়। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।